প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের একাদশ শ্রেণী যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে ভূগোলের, সেখান থেকে পৃথিবীর উৎপত্তির যে তিনটি তত্ত্ব রয়েছে তার মধ্যে দ্বিতীয় তত্ত্বটি অর্থাৎ জিন্স ও জেফ্রিজের জোয়ারি মতবাদ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই জিন্স আর জেফ্রিজের যে জোয়ারি তত্ত্ব সেটা জানার আগে আমরা একটু ছবিটাকে অ্যানালাইজ করে নিয়ে একটু আলোচনা করে নিয়ে তারপরে আমরা বইয়ে কী লেখা আছে সেটা দেখব। ঠিক আছে, প্রথমেই দেখো এখানে একটি আদি সূর্যের অবস্থান রয়েছে। সেই আদি সূর্যের একটা অবস্থান ছিল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে একটা আদি সূর্যের কথা বলা হয়েছে এবং তার কক্ষপথে হঠাৎ করে একটি আগন্তুক নক্ষত্র কিন্তু চলে আসে এবং এই আগন্তুক নক্ষত্রটি এই সূর্য থেকে কিন্তু অনেক বড় ছিল ভরে এবং ঘনত্বের দিক থেকে, এবং সেটি কি করে এই সূর্য যে আদি সূর্য তার থেকে তার আকর্ষণ বলের প্রভাবে একটা জোয়ারি বল, যেটা সূর্য থেকে একটা অংশ ছিটকে বেরিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে এই আগন্তুক নক্ষত্র সেটি কিন্তু তার কক্ষপথে সেখান থেকে সরে যায় এবং এই আদি সূর্য থেকে পটল বা মাকুর মতো একটি অংশ বাইরে বেরিয়ে আসে এবং সেখান থেকে কিন্তু পৃথিবীসহ অন্যান্য গ্রহের সৃষ্টি হয়। এই ছিল জিন্সের বলতে পারো জোয়ারি মতবাদ। এবং জেফ্রিজ তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সূর্যের সাথে তার সঙ্গী একটি নক্ষত্র ছিল এবং নক্ষত্রটি পরবর্তীতে ধ্বংস হয়। এই আগন্তুক নক্ষত্রের আকর্ষণে এখান থেকে একটা অংশ বেরিয়ে আসে এবং বাদবাকি পরবর্তী সিকোয়েন্সগুলো কিন্তু একই রকমের রয়েছে। এবার আমরা দেখে নেব যে বইয়ের মধ্যে কি রয়েছে। দেখো 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী স্যার জেমস জিন্স পৃথিবী এবং সৌরজগতের উৎপত্তি সম্পর্কে জোয়ারি মতবাদের ব্যাখ্যা করেছিলেন। পরবর্তীকালে 1929 সালে আরেকজন ব্রিটিশ বিজ্ঞানী হ্যারল্ড জেফ্রিজ জোয়ারি মতবাদের পরিমার্জন করে তার মতবাদ ব্যাখ্যা করেন। কি ছিল এই বক্তব্যে? প্রথমে দেখো, সৌরজগৎ সৃষ্টি হয়েছে সূর্য এবং অন্য একটি আগন্তুক নক্ষত্র থেকে। এই আগন্তুক নক্ষত্রটি সূর্যের তুলনায় আয়তনে ও ভরে অনেক গুণ বড় ছিল। তাহলে এই যে আদি সূর্য এবং এখানে যে নক্ষত্রটি দেখতে পাচ্ছ সেটার কথাই এখানে বলা হয়েছে। 2 নম্বরে দেখো, প্রথম অবস্থায় সূর্য ছিল এক বিশাল আকৃতির নক্ষত্র এবং গ্যাসীয় উপাদানে গঠিত। তাহলে এই সূর্যটি কিন্তু গ্যাসীয় উপাদানে গঠিত ছিল। 3 নম্বরে দেখো কি বলেছে, আদিম সূর্য একই স্থানে স্থিতিশীল ছিল। তাহলে এই আদিম সূর্য একই স্থানে কিন্তু স্থিতিশীল ছিল এবং নিজ অক্ষের ওপর আবর্তন করত। তাহলে নির্দিষ্ট একটা কক্ষে সূর্য কিন্তু আবর্তন করত। এরপর 4 নম্বরে দেখো, আগন্তুক নক্ষত্র ক্রমশ আবর্তন করতে করতে একসময় আদিম সূর্যের কাছে এসে পড়ে। তাহলে এই নক্ষত্রটি কি করেছে? এই আদিম সূর্যের কাছে চলে এসছে। 5 নম্বরে দেখো কি বলেছে, আগন্তুক নক্ষত্রের প্রচণ্ড আকর্ষণে আদিম সূর্যপৃষ্ঠে প্রবল জোয়ারের টান পড়ে। তাহলে প্রবল জোয়ারের টান পড়ে। এরপর দেখো ব্যাখ্যায় কি তিনি বলতে চেয়েছেন, যে এই তত্ত্ব অনুসারে আগন্তুক প্রকাণ্ড নক্ষত্র তার নিজস্ব পথে পরিক্রমণ করতে করতে হঠাৎই আদিম সূর্যের খুব কাছে চলে আসে এবং সূর্যের ওপর তার আকর্ষণ বল বাড়তে থাকে, কারণ তার ভর বেশি। তার ফলে জোয়ারের জল যেমন ফুলে ওঠে, ঠিক তেমনি সূর্যের দেহের একটি দিক ফুলে ওঠে এবং সেখান থেকে এক লম্বা আকৃতির পদার্থ গ্যাসীয় পিণ্ডের ন্যায় ছিটকে বেরিয়ে আসে। গ্যাসীয় পিণ্ডের আকৃতি অনেকটা পটলের মতো, যা মধ্যভাগ স্ফীত এবং দুই প্রান্ত সরু ও সংকীর্ণ প্রকৃতির হয়। জেমস জিন্স তার নাম দিয়েছেন ফিলামেন্ট। তাহলে এই সূর্য সেখান থেকে এই নক্ষত্রের আকর্ষণে জোয়ারি বল এবং এখানে পটলের মতো কিন্তু একটি বস্তু বাইরে বেরিয়ে আসে এবং যেটার নাম দিয়েছেন জিন্স হচ্ছে ফিলামেন্ট। এবার আগন্তুক এই বিশাল নক্ষত্রটি তার গতিপথ ধরে অদৃশ্য হয়ে গেলে বিচ্ছিন্ন পটল আকৃতির গ্যাসীয় পিণ্ডটি সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে ঘুরতে থাকে। গ্যাসীয় পিণ্ডটি শীতল ও ঘনীভূত হয়ে সংকুচিত হতে থাকে,
ফলে তার গায়ে ফাটলের সৃষ্টি হয় এবং তা খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে পৃথিবীসহ অন্যান্য গ্রহের সৃষ্টি করে। এই তত্ত্ব অনুসারে বিভিন্ন গ্যাসীয় পিণ্ডটির মধ্যভাগ স্ফীত এবং দূর প্রান্ত সংকীর্ণ ছিল বলে মধ্যভাগে বৃহস্পতি ও শনি গ্রহের আকার বড় এবং দুই প্রান্তের বুধ এবং নেপচুনের আকার ছোট হয়েছে। আদি সূর্যের বাকি অংশগুলো হলো বর্তমান সূর্য। তাহলে এই ছিল জিন্সের জোয়ারি মতবাদের ব্যাখ্যা। এবং জেফ্রিস এর পরবর্তীতে কি বলেছেন সেটা দেখো। জেফ্রিস 1929 সালে কিন্তু 1919 সালের পর 10 বছর পর কিন্তু জেফ্রিস তার মতবাদ দিয়েছেন। জেফ্রিসের মতে সৌরজগৎ সৃষ্টি হওয়ার আগে মহাবিশ্বে 3টি নক্ষত্র ছিল। একটি আদি সূর্য, দ্বিতীয়টি সঙ্গী নক্ষত্র এবং তৃতীয়টি আগন্তুক নক্ষত্র। এই আগন্তুক নক্ষত্র এবং সঙ্গী নক্ষত্র সূর্যের দিকে অগ্রসর হয়। এই দুই নক্ষত্রের মধ্যে সংঘর্ষ বাঁধলে সঙ্গী নক্ষত্রটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার কিছু অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে এবং বাকি অংশ আদিম সূর্যের চারদিকে গ্রহরূপে প্রদক্ষিণ করতে থাকে। তাহলে জেফ্রিস কিন্তু এখানে সূর্যের সাথে আরেকটি সঙ্গী নক্ষত্রের কথা বলেছেন এবং তার সাথে আগন্তুক যে নক্ষত্র তার কথা বলেছেন, এবং সঙ্গী নক্ষত্রটি কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে যে মূল যে আদি সূর্য ছিল সেখান থেকে কিন্তু একটা অংশ বেরিয়ে যায় ওই আগন্তুক নক্ষত্রের আকর্ষণে বা জোয়ারের ফলে। এবার দেখে নেব সমালোচনা কি রয়েছে। প্রত্যেকটি তত্ত্বেরই কিন্তু সমালোচনা হয়, সমালোচনা না হলে পরবর্তী তত্ত্ব কিন্তু আর আসার সম্ভাবনা থাকে না। তাই দেখো সমালোচনায় কি বলেছে। জিন্স ও জেফ্রিজের পৃথিবীসহ অন্যান্য গ্রহ উপগ্রহগুলির উৎপত্তি ও বর্তমান আবর্তন সম্পর্কে ব্যাখ্যা প্রদান করলেও তাদের তত্ত্ববিজ্ঞানীদের দ্বারা বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। প্রথমত আগন্তুক নক্ষত্রের ব্যাখ্যা। এই আগন্তুক নক্ষত্র কোথা থেকে এলো, কিভাবে এলো তা কিন্তু জিন্স তাদের ব্যাখ্যায় বলতে পারেননি। উপাদানের দিক থেকে দেখো সৌরজগতের বেশিরভাগ গ্রহগুলি ভারী লোহা নিকেল দ্বারা তৈরি, কিন্তু সূর্য কি দিয়ে তৈরি? সূর্য কিন্তু হিলিয়াম এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। তাহলে সূর্য থেকে কি করে অন্যান্য গ্রহগুলোর সৃষ্টি হয়েছে এটার মধ্যেও কিন্তু সন্দেহ থাকে। আকর্ষণ বল। বিজ্ঞানী বি লেভিনের মতে মহাবিশ্বে নক্ষত্রগুলো এত দূরে অবস্থান করে যে তাদের মধ্যে সংঘর্ষ হওয়া অসম্ভব ব্যাপার। গ্রহদের অবস্থানগত ব্যাখ্যার ত্রুটি হিসেবে বলা হয়েছে যে এই মতবাদে বলা হয়েছে বিচ্ছিন্ন গ্যাসীয় পিণ্ডটির মধ্যভাগে বড় গ্রহ বৃহস্পতি এবং শনি থাকে এবং দুই প্রান্তে ছোট ছোট গ্রহ বুধ এবং নেপচুন সৃষ্টি হয়েছে, কিন্তু মঙ্গল গ্রহের সৃষ্টি ক্রমানুসারে গ্রহগুলির অবস্থানগত ব্যাখ্যা এই তত্ত্ব থেকে পাওয়া যায় না। তাহলে বুধ শুক্র পৃথিবী একটা ছোট থেকে বড় থাকলেও মঙ্গল কিন্তু মাঝখানে কি ঢুকে গেছে, মাঝখানে ছোট গ্রহ ঢুকে গেছে। ঘনীভবনের প্রক্রিয়ার ব্যাখ্যা বলেছে আদি সূর্য থেকে বিক্ষিপ্ত বস্তুর ঘনীভবন প্রক্রিয়া ও পদ্ধতি স্পষ্ট ব্যাখ্যা এই মতবাদে নেই। লাস্ট, কৌণিক ভরবেগ। সৌরজগতের অন্তর্গত গ্রহ উপগ্রহ ইত্যাদির মোট কৌণিক ভরবেগ সৌরজগতের ভরবেগের 98%, বাকি 2% কৌণিক ভরবেগ হচ্ছে সূর্যের। তাহলে আদিম সূর্যের এক সামান্য অংশ কিভাবে মূল সূর্য থেকে 98% সঙ্গে করে নিয়ে এলো তার স্পষ্ট ব্যাখ্যা এখানে দেওয়া নেই। তাহলে এই ছিল আমাদের জিন্স এবং জেফ্রিজের জোয়ারি তত্ত্ব মতবাদ। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।